গভীর এক অরণ্যের নাম ছিল শালবন। সেই বনে যেমন ছিল বিশাল বিশাল মহিধর বৃক্ষ, তেমনই ছিল সবুজ ঘাসের গালিচা। আর সেই বনের একছত্র অধিপতি ছিল এক বিশাল সিংহ, যার নাম বিক্রম। বিক্রমের সোনালী কেশর, রক্তাভ চোখ আর বজ্রের মতো গর্জন বনের সমস্ত পশু পাখিকে ভয়ে তটস্থ করে রাখত। নিয়মের দিক থেকে বিক্রম ছিল অত্যন্ত কঠোর। তার অনুমতি ছাড়া বনের কোনো পাতাটি পর্যন্ত নড়ত না। ঠিক সেই বনেই বাস করত চঞ্চল নামের এক তরুণ হরিণ। তার গায়ের চামড়ায় ছিল চমৎকার সব সাদা ফোঁটা, আর চোখ দুটি ছিল মায়ায় ভরা। চঞ্চল শুধু দেখতেই সুন্দর ছিল না, সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, চটপটে এবং স্বাধীনচেতা। বনের অন্য হরিণরা যখন সিংহের ভয়ে সবসময় গুটিয়ে থাকতো, চঞ্চল তখন বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতো। তবে সে জানতো বনের রাজার সীমানায় সাবধানে চলাই শ্রেয়। একদিন দুপুরে তীব্র গরমে বিক্রম নদীর ঘাটে জল খেতে এলো। ঠিক সেই সময় নদীর ওপারে চঞ্চলে জল খাচ্ছিল। নদীটি খুব বেশি চওড়া ছিল না। বিক্রম জল খেতে খেতে হঠাৎ চোখ তুলে ওপারে তাকালো। সে দেখলো একটা সাধারণ হরিণ তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার বদলে শান্তভাবে জল খাচ্ছে এবং তার দিকেই তাকিয়ে আছে। সিংহের অহংকারে আঘাত লাগলো। সে নদীর ওপার থেকে গর্জন করে বলল, ওরে ক্ষুদ্র জীব, তুই কি জানিস না আমি এই বনের রাজা? আমাকে দেখেও তুই পালাচ্ছিস না? এত বড় স্পর্ধা তোর! চঞ্চল তখন বিক্রমের কথায় একটুও ভয় না পেয়ে সে শান্ত গলায় জবাব দিল, মহারাজ, আপনি বনের রাজা হতে পারেন, কিন্তু এই নদী আর জল তো প্রকৃতির। পিপাসা আপনারও পেয়েছে, আমারও পেয়েছে। আর আমি তো আপনার শিকারের সীমানায় নেই। তবে কেন পালাবো? হরিণের মুখে এমন যুক্তিপূর্ণ এবং নির্ভীক কথা শুনে সিংহ অবাক হয়ে গেল। সাধারণত অন্য পশুরা তার গর্জনেই অজ্ঞান হয়ে যায়, আর এই হরিণ তার মুখোমুখি দাঁড়িয়ে তর্ক করছে। বিক্রম মনে মনে রেগেও গেল। নিজের রাজকীয় মর্যাদা বজায় রেখে বলল, আজ আমি তৃষ্ণার্ত, তাই তোকে ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখিস, আমার সামনে এলে কেউই বাঁচে না। দেখা যাবে মহারাজ, শক্তি বড় নাকি বুদ্ধি, তার সময় বলে দেবে। দেখতে দেখতে ঋতু পরিবর্তন হলো। বনের ওপর নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। টানা কয়েক মাস কোনো বৃষ্টি হলো না। বনের নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে কাঠ হয়ে গেল। সবুজ ঘাসগুলো রোদে পুড়ে ছাই হয়ে গেল। বনের পশু পাখিরা জলের অভাবে এবং খাবারের অভাবে ছটফট করতে লাগলো। সবচেয়ে বিপদে পড়ল সিংহ বিক্রম। তীব্র গরমে এবং খিদের চোটে তার বিশাল শরীর দুর্বল হয়ে পড়েছিল। হরিণ বা অন্য কোনো চটপটে পশু শিকার করার মতো শক্তি তার গায়ে ছিল না। সিংহ গুহার ভিতরে শুয়ে শুয়ে নিজের মৃত্যুর দিন গুনছিল। অন্যদিকে হরিণ চঞ্চল কিন্তু দমে যায়নি। সে তার বুদ্ধি খাটিয়ে বনের এমন এক গোপন জায়গার সন্ধান পেয়েছিল, যেখানে একটি ছোট্ট পাহাড়ের ঝর্ণা থেকে তখনও ফোঁটা ফোঁটা জল পড়ছিল এবং তার আশেপাশে কিছু সবুজ ঘাস বেঁচেছিল। চঞ্চল নিজে খেয়েও বেঁচে রইল, কিন্তু সে লক্ষ্য করলো বনের বাকি পশুরা, এমনকি স্বয়ং রাজাও মারা যাওয়ার উপক্রম হয়েছে। চঞ্চল চাইলে সিংহকে মরতে দিতে পারত। সিংহ মারা গেলে বনের হরিণদের বড় একটা বিপদ কেটে যেত। কিন্তু চঞ্চল ভাবল, রাজা ছাড়া এই বনের শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। অন্য কোনো হিংস্র দল এসে বন দখল করবে। তাছাড়া বিপদে শত্রুকে সাহায্য করাই প্রকৃত বীরের কাজ। চঞ্চল কিছু রসালো ফল এবং বড় বড় পাতায় করে কিছুটা জল মুখে নিয়ে সিংহের গুহার সামনে হাজির হলো। গুহার মুখে ছায়া দেখে বিক্রম চোখ মেলে তাকালো। সে দেখলো সেই চটপটে হরিণটি দাঁড়িয়ে আছে। সিংহ অত্যন্ত দুর্বল কণ্ঠে বলল, তুই এসেছিস? আমাকে মারতে এসেছিস? নে, আমায় শেষ করে দে। আমার গায়ে আর শক্তি নেই। চঞ্চল পাতা থেকে জলটুকু সিংহের মুখের সামনে ঢেলে দিল এবং ফলগুলো এগিয়ে দিয়েই বলল, মহারাজ, আমি কাউকে মারতে আসিনি, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনি বাঁচলে এই বন বাঁচবে। এই জলটুকু খান আর ফলগুলো খেয়ে শক্তি সঞ্চয় করুন। বিক্রম বিশ্বাসই করতে পারছিল না তার সারা জীবনের শত্রু, যাকে সে খাবার হিসাবে দেখে এসেছে, সে আজ তার প্রাণ বাঁচাতে এসেছে। তৃষ্ণার্ত সিংহ জলটুকু খেয়ে যেন তার নতুন জীবন ফিরে পেল। ফলগুলো খেয়ে তার শরীরের ক্লান্তি কিছুটা দূর হয়ে গেল। সে কৃতজ্ঞ চোখে চঞ্চলের দিকে তাকিয়ে বলল, চঞ্চল, আজ তুমি যা করলে, এটা কোনোদিনও ভোলার নয়। আমি বুঝতে পেরেছি, শুধু শারীরিক শক্তি দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায় না।
দয়া এবং বুদ্ধি তার চেয়ে অনেক বড়। সেই দিনের পর থেকে বিক্রম ও চঞ্চলের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। বনের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। একটি সিংহ আর একটি হরিণ একসঙ্গে বনের তদারকি করছে। চঞ্চল সিংহকে বনের নানা গোপন জলের উৎসের সন্ধান দিত, আর বিক্রম তার শক্তি দিয়ে বনের অন্য হিংস্র পশুদের হাত থেকে হরিণদের রক্ষা করত। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। বনের এই খরা পরিস্থিতির সুযোগ নিতে চাইল পাশের বনের একদল হিংস্র হায়না। তাদের দলের সর্দার ছিল অত্যন্ত চতুর এবং নিষ্ঠুর। সে খবর পেয়েছিল যে শালবনের রাজা বিক্রম এখন দুর্বল এবং বনের পশুরা খিদের চোটে মরছে। এই সুযোগে শালবন দখল করার জন্য তারা প্রায় 100 হায়নার এক বিশাল দল নিয়ে আক্রমণ করলো। একদিন রাতে হায়নারা বনের এক প্রান্ত থেকে আক্রমণ শুরু করলো। বনের ছোট ছোট পশুরা ভয়ে চিৎকার করতে লাগলো। বিক্রম গর্জন করে তাদেরকে থামাতে চাইল, কিন্তু একসাথে এতগুলো হায়নার বিরুদ্ধে লড়াই করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল, বিশেষ করে যখন সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। হায়নাদের দেখে বনের পশুরা যখন পালাচ্ছিল, তখন চঞ্চল মাথা ঠান্ডা রাখলো। সে বিক্রমের কাছে গিয়ে বলল, মহারাজ, ওদের সংখ্যা অনেক বেশি। মুখোমুখি লড়াই করলে আমরা হেরে যাব। আমাদের বুদ্ধি খাটাতে হবে। তুমি যা বলবে আমি তাই করব চঞ্চল। বলো কি করতে হবে? চঞ্চল দ্রুত একটা পরিকল্পনা করলো। সে বলল, মহারাজ, আমি নিজেই টোপ হিসেবে হায়নাদের সামনে যাব। তারপর তাদেরকে একটি নির্দিষ্ট সংকীর্ণ গিরিপথের দিকে তাড়া করে নিয়ে যাব। গিরিপথের দুই পাশে বনের হাতি এবং গন্ডারদের আগে থেকেই লুকিয়ে রাখা হবে। যখন হায়নারা গিরিপথের ভিতরে ঢুকবে, তখন হাতি ও অন্যান্য প্রাণীরা গিরিপথের মুখ পাথর দিয়ে আটকে দেবে। আর তখন আপনি গুহার পিছন থেকে এসে তাদের পালানোর পথ বন্ধ করে দিয়ে তীব্র গর্জন করবেন। যেই কথা সেই কাজ। চঞ্চল একাই হায়নাদের সর্দারের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে হায়নারা মনে মনে ভাবলো। এত সহজ শিকার! তারা সবাই মিলে চঞ্চলকে তাড়া করলো। চঞ্চল তার চটপটে পায়ের গতিতে তাদের নাচিয়ে নাচিয়ে ঠিক সেই সংকীর্ণ গিরিপথের দিকে নিয়ে গেল। যখনই পুরো হায়নার দল গিরিপথের মাঝখানে পৌঁছালো, চঞ্চল এক লাফে গিরিপথের বাইরে বেরিয়ে গেল এবং হাতি ও অন্যান্য প্রাণীরা পাথর দিয়ে গিরিপথের মুখ আটকে দিল। আর গিরিপথের অন্য মুখে এসে দাঁড়ালো সিংহ বিক্রম। সে তার জীবনের সবচেয়ে জোরালো গর্জনটি ছাড়লো। সেই গর্জনে পুরো পাহাড় কেঁপে উঠল। হায়নারা ভয়ে পিছু হটতে চাইল, কিন্তু ততক্ষণে ওপর থেকে হাতি ও গন্ডাররা বড় বড় পাথর এবং গাছের ডাল ফেলে পেছনের পথ বন্ধ করে দিয়েছে। হায়নারা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ল। বিক্রমের হুঙ্কার আর চঞ্চলের বুদ্ধির ফাঁদে পড়ে হায়নারা বুঝতে পারল যে তাদের মৃত্যু নিশ্চিত। হায়নাদের সর্দার প্রাণ ভিক্ষা চেয়ে বলল, মহারাজ, মহারাজ, আমাদেরকে ক্ষমা করুন। আমরা আর এই বনে ভুল করেও আর কোনোদিন পা দেব না। বিক্রম চঞ্চলের দিকে তাকালো এবং তাকে জিজ্ঞাসা করলো, চঞ্চল, তোমার কি মনে হয় এদেরকে কি এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে? মহারাজ, আমার মনে হয় এদেরকে আরেকবার সুযোগ দেওয়া দরকার। তোদের প্রাণ দান করলাম, কিন্তু যদি আর কোনোদিন শালবনের দিকে চোখ তুলে তাকাস, তাহলে আর বেঁচে ফিরবি না। বিক্রমের এই কথা শোনা মাত্র হায়নারা যে যেদিকে পারলো লেজ গুটিয়ে দৌড় দিল। বনের সমস্ত পশু পাখি চঞ্চল আর বিক্রমের জয়ধ্বনি দিয়ে উঠল। এই ঘটনার কিছুদিন পরেই আকাশে মেঘ জমলো এবং মুষলধারে বৃষ্টি নামলো। শালবন আবার তার পুরনো রূপ ফিরে পেল। গাছপালা সবুজ হয়ে উঠল, নদী ভরে গেল জলে। কিন্তু বনের নিয়ম এবার চিরতরে বদলে গেল। বিক্রম আর আগের মতো নিষ্ঠুর রাজা রইল না। সে চঞ্চলকে বনের প্রধান উপদেষ্টা বানালো। শক্তি আর বুদ্ধির এই মেলবন্ধনে শালবন এক নতুন যুগের সূচনা হলো, যেখানে হিংসা নয়, বরং পারস্পরিক সহযোগিতা আর ভালোবাসাই ছিল বনের মূল ভিত্তি। শারীরিক শক্তি মানুষকে সাময়িক ক্ষমতা দিতে পারে, কিন্তু বুদ্ধি, ধৈর্য এবং দয়া মানুষকে প্রকৃত নেতা বা রাজা করে তোলে। বিপদে শত্রুকে সাহায্য করলেই শত্রু বন্ধুত্বে পরিণত হয়।